হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যেগুলো হয়তো লাস্ট দুদিন ধরে আমাকে এবং ফুটবল দুনিয়াকে নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কের একটা শেষ তো হওয়া দরকার। তো সেইগুলোর জন্যই এই ভিডিওটা তোমাদের জন্য। আমি রিকোয়েস্ট করবো যারা ফুটবল দুনিয়া ফ্যামিলির মেম্বাররা রয়েছে এবং যারা এই সময়টা আমার পাশে ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এবার চলে আসি যে ঘটনাটা কি ঘটেছিল। রবিবার রাত্রেবেলা আমি একটা ভিডিও করি এবং সেই ভিডিওটা থেকেই শুরু হয়েছিল সমস্যা এবং তারপরে একাধিক জায়গা থেকে বিভিন্ন রকম কথাবার্তা, বিভিন্ন রকম গালিগালাজ আমাকে এবং আমার পরিবারকে শুনতে হয়। তো সেটাতে আমি হ্যাবিচুয়েটেড, সেটাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই যে এত গালিগালাজ হলো, সেটা করে অ্যাকচুয়ালি কি খুব একটা কোনো লাভ হলো? তার কারণ সানডে আমি রাত্রে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা এখনো রয়েছে আমার চ্যানেলে। ভিডিওটা অনেকের কাছে পৌঁছেছিল, প্রচুর মানুষের কাছে পৌঁছায়। এবং সেখানে আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত, তার সময় ইস্ট বেঙ্গলে শেষ। যদিও আমি আবারও বলছি, রবিবার সন্ধে পর্যন্ত আমরা সকলে এইটাই জানতাম যে কার্লোস কুয়াদ্রাতকে অন্তত 19 তারিখ ডার্বি অবধি সময় দেয়া হতে চলেছে। তো আমিও তোমাদেরকে সেরকমটাই বলেছিলাম এবং আমি বারবার লাইভে এসে এই কথাটাই বলেছিলাম যে ডার্বি অবধি তাকে সময় দেওয়া হবে। এবং হঠাৎ করে সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যায় এবং একটা খবর আমাদের কাছে আসতে থাকে যে কার্লোস কুয়াদ্রাতকে সরানোর চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে। এবং এই কথাটা পরের দিন সকালবেলা গিয়ে আমরা দেখতে পাই ঠিক সেই ঘটনাগুলোই ঘটলো। কিন্তু কেন আমি বলেছিলাম যে কার্লোস কুয়াদ্রাতকে সরানো হচ্ছে, সেই নিয়ে প্রচুর বিতর্ক, প্রচুর কথাবার্তা। এবং সেখানে আমি আরও একটা কথা বলেছিলাম যে যেহেতু সেই সময় দেবব্রত সরকার ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা এবং ইস্ট বেঙ্গলের অন্যতম শেষ কথা বলা যায়, তিনি বিনো জর্জের সঙ্গে একটি মিটিংয়ে বসেছেন এবং খুব সম্ভবত বিনো জর্জি দায়িত্ব পেতে চলেছেন। তো পরবর্তীকালে শেষ পর্যন্ত সেটাই হয়, কিন্তু গালাগালি থামে না। এবং সেখানে আরও একটা মানে বলা যায় এই যে পুরো একটা বিতর্ক, সেই বিতর্কতে একটু আগুনে ঘি ঢালার মতো একটা থাম্বনেল, যেটা নিয়ে বিতর্ক শুরু হয়, যেখানে আমি লিখি যে কার্লোস কুয়াদ্রাতকে স্যাক করা হয়েছে কিন্তু তিনি মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেট করেছেন। তো এবার ঘটনাটা কি সেটা একটু তোমাদেরকে বলি। প্রথমত কার্লোস কুয়াদ্রাতের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো খারাপ সম্পর্ক কোনো কিছু নেই এবং আমি বারবারই এটা বলেছিলাম যে আমি নিজে পার্সোনালি কখনো চাই না যে কার্লোস কুয়াদ্রাত পদত্যাগ করুন। আমি বলেছিলাম যেটা আমার কাজের মধ্যে পড়ে, তার স্ট্র্যাটেজিগতভাবে যা যা সমস্যা, তার টিম সিলেকশন, তার সাবস্টিটিউশন, তার ম্যাচ রিডিং, এইসব ব্যাপারগুলো নিয়ে তার যে সমস্যাগুলো ছিল সেগুলো দর্শকদের সামনে বা আমার সাবস্ক্রাইবার্সদের সামনে নিয়ে আসাটাই আমার কাজের মধ্যে পড়ে। কিন্তু কার্লোস কুয়াদ্রাত পদত্যাগ করবো এটা আমি কোনোদিনই কখনো চাইনি। কিন্তু আমি এটাও বারবার বলছি, আমি কার্লোস কুয়াদ্রাতের সব থেকে বড় সমালোচক হয়তো ছিলেন এবং আমার একদমই খুব একটা পছন্দের কোচ ছিলেন না কার্লোস কুয়াদ্রাত। এবং তোমরা যদি জিজ্ঞেস করো যে এই মুহূর্তে তিনি আর ইস্ট বেঙ্গলের কোচ নেই, এইটা কি ইস্ট বেঙ্গলের জন্য ভালো হচ্ছে না? আমি বলবো ইস্ট বেঙ্গলের জন্য এটা অবশ্যই ভালো হচ্ছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু ফুটবল দুনিয়া বা আমি কেউই অন্ধ নই, আমরা কারোর হয়ে কথা বলি না। যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। সেদিনকে ইস্ট বেঙ্গল কর্মকর্তারা ঠিক করেই ফেলেছিলেন কার্লোস কুয়াদ্রাতকে আর রাখবেন না। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে তাহলে আমি কেন কালকে বলেছিলাম যে স্যাক ওয়ার্ডটা? দেখো, একটা কথা বলছি, একটু নিজেরা ভাবার চেষ্টা করো। ধরো তোমরা কোনো একটা অফিসে কাজ করো এবং দেখলে যে তোমার ডিপার্টমেন্টের অন্য একজন এমপ্লয়ের সঙ্গে তোমার অফিসের বস তোমার অজান্তে তার সঙ্গে বৈঠক করছে এবং সেই এমপ্লয়িটা হয়তো তোমার আন্ডারে কাজ করে। তো সেক্ষেত্রে
ইস্টবেঙ্গলের সঙ্গেও কিন্তু সেই জিনিসটাই আমরা দেখেছিলাম যে কার্লোস কোয়াদ্রাতের অধীনে কাজ করতেন বিনো জর্জ, কিন্তু কার্লোস কোয়াদ্রাতকে কোনোরকম কিছু না জানিয়ে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার তিনি কিন্তু বলা যায় একটা বৈঠক করলেন এবং সেই বৈঠকের ছবি আমাদের সামনে চলে আসলো বিনো জর্জের সঙ্গে। তো স্বাভাবিকভাবেই এখান থেকে একটা দেওয়াল লিখন কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছিল। এবার তোমরা যদি জিজ্ঞেস করো যে তিনি তো পদত্যাগ করলেন, তাহলে জিনিসটা কি হলো, তো আমি আবারও বলবো, আমি কার্লোস কোয়াদ্রাতের সব থেকে বড় সমালোচক, কিন্তু তিনি এর থেকে অনেক বেশি সম্মান ডিজার্ভ করতেন। তো কালকের বৈঠকে প্রথমেই তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে কেন দলের এই হাল। তো কোনো একজন কোচকে ডেকে যখন তার থেকে এইরকমভাবে কোনো কিছু জানতে চায় ম্যানেজমেন্ট, আমার মনে হয় সেটা কিন্তু কোনো একজন কোচের জন্য যথেষ্ট অপমানজনক একটা বিষয়। হ্যাঁ, অবশ্যই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কার্লোস কোয়াদ্রাতকে কোশ্চেন করতেই পারতেন, কিন্তু যে যে বিষয় নিয়ে কার্লোস কোয়াদ্রাতকে জিজ্ঞেস করা হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু কিছুটা হলেও কোনো একজন কোচের পক্ষে উত্তর দিয়ে আবারও কাজ কন্টিনিউ করাটা আমার মনে হয় বেশ কিছুটা ডিফিকাল্ট। তো স্বাভাবিকভাবে সিচুয়েশনটা এমন তৈরি হয়েছিল যেখানে হয়তো কার্লোস কোয়াদ্রাতকে প্রপার সম্মান দেখানো আর যেত না। তো সেই জন্যেই ম্যাটারটা এইরকমই করা হলো যে তাকে সম্মান দেখানোর জন্যই বলা হলো যে তিনি পদত্যাগ করেছেন, তিনি ইস্টবেঙ্গল থেকে স্যাকড হননি। যদি ইস্টবেঙ্গল কর্মকর্তাদের কার্লোস কোয়াদ্রাতকে রাখারই হতো, আমি আবারও বলছি, তাহলে কিন্তু অবশ্যই তার পদত্যাগপত্রটা অত তাড়াতাড়ি গ্রহণ করা হতো না। তো সেই কারণেই কিন্তু স্যাক কথাটা আমি লিখেছিলাম। তো আমি আবারও এটা বিশ্বাস করি, কোনো একজন কোচকে ডেকে এইরকমভাবে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে টিমের পারফরমেন্স কেন এরকম হচ্ছে, এবং টিমের বেশ কিছু ইন্টারনাল ম্যাটার নিয়েও কয়েকজন প্লেয়ারকে নিয়েও যখন জিজ্ঞেস করা হয়, এবং স্বাভাবিকভাবেই সকলের সামনে যখন এরকম প্রশ্নবাণের মুখোমুখি হয় কোনো কোচ, বা তাকে এই ধরনের কোনো কোশ্চেন জিজ্ঞাসা করা হয় ম্যানেজমেন্টের তরফ থেকে, তো আমার মনে হয় সেই ম্যানেজমেন্টের সঙ্গে আর কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তার কারণ সেক্ষেত্রে বোর্ড মিটিংয়ে কার্লোস কোয়াদ্রাতকে কিন্তু ডেকে পাঠানো হয়েছিল। তো স্বাভাবিকভাবেই সেই রকম একটা অপমানজনক পরিস্থিতি আমি কখনোই বিলিভ করি না যে কার্লোস কোয়াদ্রাত সেরকম অপমানজনক পরিস্থিতি ডিজার্ভ করেন। আমি কিন্তু আবারও বলছি, কখনোই আমার এটা মনে হয় না যে কার্লোস কোয়াদ্রাত খুব ভালো কাজ করছিলেন বা পরে কাজ করলে হয়তো